আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আয়নার ভেতর যেটাকে দেখা যায় সেটা আসলে ওখানে নেই? বা ধরুন, গরমের দিনে পিচ ঢালা রাস্তায় যে জলের ছায়া দেখা যায়, কাছে যেতেই সেটা উধাও হয়ে যায় কেন? আজ আমরা আলো আর দৃষ্টিভ্রমের এক দারুণ মজার জগতে ডুব দেব আর দেখব আমাদের চোখ কিভাবে পৃথিবীকে দেখে আর মাঝে মাঝে কিভাবে বোকাও বনে যায়। তো চলুন দেখে নি আজ আমরা কি জানব। আমরা শুরু করব একেবারে গোড়ার কথা দিয়ে, মানে আমরা দেখি কিভাবে। এরপর আসবে আলোর প্রতিফলন আর আয়না দিয়ে কিভাবে অনেকগুলো ছবি তৈরি করা যায়। তারপর দেখব আলো কিভাবে বেঁকে যায়, মানে প্রতিসরণ। আর সেখান থেকে জানব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর সবশেষে প্রকৃতির সবচেয়ে বড় দৃষ্টিভ্রম, মানে মরীচিকা নিয়ে কথা বলব। তো প্রথমত দেখার মূল কথা, সবকিছু শুরু হয় আলো দিয়ে। কিন্তু এর পেছনে একটা খুব সাধারণ প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমরা আসলে কোনো বস্তুকে কিভাবে দেখি? এই একটা সাধারণ প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আয়না থেকে শুরু করে আকাশের রামধনু পর্যন্ত প্রায় সবকিছুর ব্যাখ্যা। খুব সহজ ভাষায় বলতে গেলে, কোনো জিনিসকে দেখতে হলে সেখান থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছতে হবে। এখন এই স্লাইডের ছবিটা খেয়াল করলে দেখবেন এটা দুটো উপায়ে হতে পারে। এক, আলো কোনো কিছুতে ধাক্কা খেয়ে, মানে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতে পারে, যেমনটা আয়নার ক্ষেত্রে হয়। আর দুই, আলো কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজের পথটা একটু বদলে বা বেঁকে গিয়ে আমাদের চোখে পৌঁছতে পারে। এই দুটো ধারণাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তাহলে চলুন প্রথমে আলোরই ধাক্কা খেয়ে ফিরে আসার ঘটনাটা নিয়েই কথা বলা যাক। পদার্থবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় প্রতিফলন বা রিফ্লেকশন। মানে আলো যখন কোনো মসৃণ জায়গায় ধাক্কা খেয়ে ফিরে আসে তাকেই বলে প্রতিফলন। এই সাধারণ নিয়মটার জন্যই তো আমরা রোজ সকালে আয়না নিজেদের মুখটা দেখতে পাই। কিন্তু আসল মজাটা কি জানেন? আয়নার পেছনে কিন্তু আসলে কিছুই নেই। এই ছবিটাতে দেখুন, আলোক রশ্মিগুলো আয়না থেকে ঠিকরে আমাদের চোখে আসছে। আমাদের মস্তিষ্ক তখন কি করে? সে ভাবে এই রশ্মিগুলো তো নিশ্চয়ই সোজা পথে আসছে, তাই সে আয়নার পেছনে একটা কাল্পনিক ছবি বা ভার্চুয়াল ইমেজ তৈরি করে ফেলে। আর আমরা সেটাই দেখি। দারুণ না? বেশ, একটা আয়না তো একটা প্রতিবিম্ব তৈরি করে। কিন্তু কি হবে যদি আমরা একটা নয়, দুটো আয়না ব্যবহার করি? তখন কিন্তু পদার্থবিজ্ঞানের এই খেলাটা দারুণ সব নকশা তৈরির একটা কৌশল হয়ে ওঠে। দুটো আয়নাকে যদি একটা নির্দিষ্ট কোণে রাখা হয়, তাহলে একটা জিনিসেরই অনেকগুলো, এমনকি অসংখ্য প্রতিবিম্ব তৈরি হতে পারে। ঠিক কতগুলো ছবি দেখা যাবে সেটা পুরোপুরি নির্ভর করে আয়না দুটোর মাঝের কোণটার উপর। আর এই সহজ নিয়মটাকেই কাজে লাগিয়ে কিন্তু বেশ কিছু মজার জিনিস বানানো হয়েছে। যেমন ধরুন পেরিস্কোপের কথা, যেটা ডুবোজাহাজে ব্যবহার করা হয়। দুটো সমান্তরাল আয়না দিয়ে আলোর পথটা এমনভাবে বাঁকানো হয় যে জলের তলা থেকেও বাইরেরটা দেখা যায়। আবার ভাবুন তো ছোটবেলার সেই ক্যালিডোস্কোপের কথা। ভেতরে সামান্য কয়েকটা কাঁচের টুকরো, কিন্তু কয়েকটি আয়নার কারসাজিতে কি অসাধারণ সব নকশা তৈরি হতো। সবই কিন্তু আসলে প্রতিফলনের খেলা। এতক্ষণ তো আমরা দেখলাম আলো ধাক্কা খেলে কি হয়। কিন্তু আলো যদি ধাক্কা না খেয়ে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ঢুকেই পড়ে, যেমন ধরুন বাতাস থেকে জলের মধ্যে, তখন কি হবে? এই ঘটনাটাকেই বলে প্রতিসরণ বা রিফ্র্যাকশন। এটা কিন্তু আমরা সবাই দেখেছি, তাই না? একটা জলের গ্লাসে স্ট্র ডোবালে ওপর থেকে দেখলে কেমন বাঁকা মনে হয়। এর কারণ কিন্তু এটাই, আলো যখন বাতাস থেকে জলে ঢোকে তখন তার গতিপথটা একটু বেঁকে যায়। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন তো, একটা শপিং কার্ট ঠেলতে ঠেলতে মসৃণ মেঝে থেকে হঠাৎ করে কার্পেটের ওপর চলে গেলে কি হবে? কার্পেটে চাকার গতি কমে যাবে আর কার্টটা সাথে সাথে একটু বেঁকে যাবে, তাই না? আলো ঠিক একই রকম আচরণ করে। যখন এটি বাতাস এর মতো হালকা মাধ্যম থেকে জল বা কাচের মতো ঘন মাধ্যমে ঢোকে, তখন এর গতি কমে যায় এবং এটি বেঁকে যায়। তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? প্রতিফলন হলো আয়নার মতো ধাক্কা খেয়ে ফিরে আসা, যেখানে আলো একই মাধ্যমে থাকছে। আর প্রতিসরণ হলো জলের মধ্যে দিয়ে যাওয়ার মতো, যেখানে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় পথ বদলে ফেলছে। একটা হলো ঠুকে যাওয়া, অন্যটা বেঁকে যাওয়া। আর এই ছবিতে প্রতিসরণের কিছু নিয়ম দেখানো হয়েছে। এখান থেকে সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো আলোকরশ্মি যত বাঁকাভাবে এসে পড়বে সেটা ততটাই বেশি বেঁকে যাবে।
এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, আলো যদি এতটাই বেঁকে যায় যে সেটা অন্য মাধ্যমে ঢুকতেই পারল না, তাহলে কি হবে? ঠিক তাই, আলো যদি এতটাই বেঁকে যায় যে সে আর বেরোতেই পারল না, তখন একটা দারুণ ঘটনা ঘটে, যাকে বলে আটকে পড়া আলো। এই ঘটনাটাকেই বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মানে আলোকরশ্মিটা অন্য মাধ্যমে না গিয়ে পুরোটাই প্রথম মাধ্যমেই ফিরে আসে। এটা অনেকটা মাধ্যমের ভিতরেই একটা নিখুঁত আয়না তৈরি করার মতো। আজকাল যে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট চলে, সেটাও কিন্তু এই নিয়মটাতেই কাজে লাগিয়ে করা হয়। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। আলোক রশ্মিটা জলের ফোঁটা থেকে বেরোতে চাইছে, কিন্তু নির্দিষ্ট কোণের কারণে পারছে না। তার বদলে আলোটা ফোঁটার ভেতরেই সম্পূর্ণ প্রতিফলিত হচ্ছে। ঠিক এই কারণেই তো হীরের টুকরো বা শিশির বিন্দু এত চকচক করে, আলো ভেতরে আটকে গিয়ে বারবার প্রতিফলিত হয়। এবার চলুন এতক্ষণ যা যা জানলাম সেই প্রতিফলন আর প্রতিসরণের ধারণাগুলোকে একসাথে মিলিয়ে প্রকৃতির একটা অসাধারণ ভেলকি বোঝার চেষ্টা করি। মরীচিকা। গরমকালে পিচ ঢালা রাস্তায় দূরে জল চিকচিক করছে, এমনটা তো অনেকেই দেখে থাকবেন, তাই না? কিন্তু কাছে গেলেই সব উধাও। ওটা আসলে আমাদের মনের ভুল নয়, বরং আলোরই একটা কারসাজি। মরীচিকা হল আলোর প্রতিসরণের এক চমৎকার উদাহরণ। এটা হয় বাতাসের বিভিন্ন স্তরের তাপমাত্রার পার্থক্যের কারণে। এই ছবিটাতে যেমন দেখানো হচ্ছে, আকাশ থেকে আসা আলোকরশ্মি গরম রাস্তার কাছাকাছি এসে ওপরের দিকে বেঁকে যায়। আমাদের মস্তিষ্ক তো আর বাঁকা আলো দেখতে অভ্যস্ত নয়, সেভাবে আলোটা নিশ্চয় মাটি থেকে প্রতিফলিত হয়ে আসছে, ঠিক যেমনটা জলের ক্ষেত্রে হয়। সুতরাং আসল ব্যাপারটা হলো, আমরা আসলে কোনো জল দেখছি না, আমরা দেখছি আকাশের একটা বেঁকে যাওয়া প্রতিবিম্ব। মাটিটা এখানে আয়নার মতো কাজ করছে। আর এই প্রশ্নটাই আজকের আলোচনার শেষে আমাদের জন্য একটা ভাবনার বিষয় হয়ে রইল। আলো যদি আমাদের চোখে এভাবে বোকা বানাতে পারে, তাহলে আমরা যা কিছু দেখি তার কতটুকু সত্যি আর কতটুকুই বা আলোর এই অসাধারণ খেলা।